সদ্য যে বাজেট পশ্চিমবঙ্গে হয়েছে সেই বাজেটের উপর একটু আলোচনা আমরা করে নেই। সাধারণত যখনই কোনো বাজেট শাসক দল করে তখন যারা বিরোধী থাকেন, সেটা কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, তো বিরোধী থেকে সবসময় বলবে যে এই বাজেট কিছুই হয়নি, এই বাজেট কোনো ধাপ্পা, এই বাজেটে কিছু নেই, এরকম করে এই আলোচনা করা হয়। এবং সাধারণত বাজেট যখনই করে সরকার, বাজেটটা কেন করা হয়, বাজেট করার দরকারটা কী পড়ে, কেন বাজেট হয়? বাজেট হওয়ার একটাই কারণ যে আমরা সারা বছর আমাদের যে প্ল্যানিং করব আমরা যদি একটা বাজেট যদি না করি, কোন খাতে আমরা কত টাকা রাখবো, কোন খাতে আমরা কত খরচা করব এবং কি কি প্রায়োরিটিতে আমরা করব, সেইভাবেই টাকাগুলি আমরা বাজেট হিসাবে রাখি এবং সেখান থেকেই আমরা টাকাগুলি খরচ করি। আমরা একটা এস্টিমেট করি। বাজেট করাটা মানে একটা এস্টিমেট। এক্স্যাক্টলি ওই টাকাই খরচা হবে যেটা আমি বাজেটে প্লেস করেছি, সেটা কখনো হয় না। কিছু ডেফিসিট থেকে যায় যখন এন্ডে হয় গিয়ে, বা কিছু উপরেও খরচা হয়ে যেতে পারে, কখনো কখনো এরকম হয়, কম বেশি হতেই পারে। এখন যেই সরকার থাকে সেই সরকার তার প্রায়োরিটি অনুযায়ী মেইন টাকাটা তারা কোথায় দেবে, কোন দপ্তরে দেবে, কোথায় কাজটা বেশি হবে, সেগুলির উপর করে। এবং বাজেট যখনই করা হয়, যে প্রায়োরিটিটা কিন্তু সবসময় যে একই থাকবে সেটা নয়। মনে করুন আমি এবার বাজেট করলাম, আমি ভাবলাম যে না, এবার কৃষিতে আমি আরও বেশি করে কৃষির পিছনে আমি খরচা করব, তো সেটা পরের বছর হয়তো কৃষিতে নাও হতে পারে, সেটা হয়তো আমি গ্রামান্বয়নে আমি করব, আমি গ্রামান্বয়নে চলে গেলাম। তো এরকম করে করে ভাগ ভাগ করে করা হয় বাজেটটা। সেটা সরকারের আইডিওলজির উপরে এবং সরকারের প্রায়োরিটির উপরে। যখনই দেখবেন বাজেট যখনই হয়, যে কোনো চ্যানেল যখনই দেখায়, দেখবেন যে প্রথম খবরটাই এটা দেয়, কর্মচারীদের দিয়ে বাড়লো 4%। হেডলাইন একদম, যে কোনো চ্যানেল ধরবেন দেখবেন এরকম করে হেডলাইন চলে আসলো, অ্যাজ ইফ যেন এটা হচ্ছে গিয়ে বাজেটের মূল মন্ত্র, দিয়ে বাড়লো। তখন বাইট নেওয়া হয়। বাইটটা কাদের কাদের নেওয়া হবে? দেখা যাবে যে বিরোধী যারা আছেন তাদের কোনো দলের গিয়ে মাইকের ধরলো, সামনে বুমটা ধরলো, আপনাদের বাজেট নিয়ে কি বলবেন, আপনাদের দিয়ে এই হয়েছে ওই হয়েছে, প্রত্যেক বাজেটে এই জিনিসটাই হচ্ছে। তখন দেখা যায় যে বলবে যে না, এটা কি হলো, 4% দেওয়া হয়েছে, 4% দিয়ে আমাদের কি হবে, কেন্দ্রের সঙ্গে আমাদের 35%-এর ডিফারেন্স আছে, হ্যান আছে, ট্যান আছে, এরকম করে ওরা বুঝিয়ে দিল। মানে তারা অসন্তুষ্ট যে কেন আরও বাজেটে আমি 35% রাখবো না। এখন একটা ছোট্ট উদাহরণটা আমি দিয়েই শুরু করি, মনে করুন, কারণ ডিএটা একটা বড় ইস্যু। আপনারা দেখছেন যে ডিএ নিয়ে অনশন করছে, ডিএ নিয়ে কোর্ট কাছারি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। এখন মনে করুন 4% দিয়ে 1 এপ্রিল থেকে মানে বাড়বে, নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে 31 মার্চে শেষ হয়ে যাবে, 1 এপ্রিল থেকে, মানে এপ্রিল মাসে বেতনের সঙ্গে কর্মচারীরা পাবে, পেনশন যারা পায় রাজ্য সরকারের তারাও পাবে। তো সেই সংখ্যাটা কিন্তু খুব একটা কম না, প্রায় 10 লক্ষের মতো কর্মচারী এবং অন্যান্য এইসব আছে যারা সরকারি বেতন পায়, 10 লক্ষ। তার মানে 10 লক্ষ যদি হয়, আপনার পশ্চিমবঙ্গের যদি পপুলেশন আপনি অ্যাভারেজ আমি ধরে নিলাম 10 কোটি, আমি ধরে নিলাম পপুলেশন 10 কোটি, আরও বেশি আমাদের 12-13 কোটির মতো, কারণ যেহেতু সার্ভে হয়নি এখনও, সেন্সাসটা করা হয়নি এখনও, সেই জন্য আমি রাফলি ধরে আমি 10ই ধরলাম, রাউন্ড আপ অঙ্কটা বোঝানোর জন্য। তো 10 লক্ষ কর্মচারীরা, মানে পেনশনার সব মিলিয়ে 10 লক্ষ, তাদের সঙ্গে ডিএর সম্পর্ক। তো এটার যদি আপনি পার্সেন্টেজ যদি আপনি বের করেন, সেটা হচ্ছে গিয়ে 1%। মানে 10 কোটির যদি আপনি 10% বের করেন, তার মানে 10 কোটির 10% হবে গিয়ে 1 কোটি। আর 10%-এ 1% যদি বের করেন, তার মানে 1 কোটিকে যদি 10 করেন, তার মানে আসলো গিয়ে 10 লক্ষ। তার মানে 1%-এর থেকেও কম লোক এই ডিএতে উপকৃত হবে। ঠিক আছে? তার মানে 100 জনের মধ্যে একজনের থেকে কম, মানে ফ্র্যাকশন অফ 1, আমি তবুও ভালো খাতিরে বলে দিলাম
একজনের বেনিফিটের ব্যাপার নিয়ে ডিএর ব্যাপার নিয়ে বলছে, তারা বলছে 35% ডিএ কম পাচ্ছি তারা। এই যে 10% যদি বাড়ে, এই 4% যদি ডিএ বাড়ে, অ্যাভারেজ মানে অ্যাভারেজ তার বেতন বেড়ে যাবে মাসে 1000 থেকে 2000, 3000 বেসিক অনুযায়ী হয়, সেইভাবে রাফলি আপনি 1000 থেকে 3000-এর রেঞ্জে আপনি ধরুন একজনের করে তাদের স্যালারিটা বেড়ে যাবে 1% থেকে 3% আগামী মানে পরে আরও বাড়ানোর যখন করা হবে। তো এইটাকে যদি আপনি 10 লক্ষ দিয়ে পূরণ করেন, অ্যাভারেজ যদি আপনি সে মানে 1000 ধরেও যদি আপনি হিসাব করেন, তবে দেখবেন যে 10 লক্ষকে যদি 1000 করা হয়, তার মানে প্রায় 100 কোটি। তার মানে 12 দিয়ে যদি পূরণ করেন, তার মানে বছরে লাগবে 1200 কোটি। ঠিক আছে, এখন যদি এটাকে আরো 35% দেওয়া উচিত বলছে, আমাদের এত শর্ট আছে, এত আছে, তা আপনি কি এটাকে ভাগ করে দিন, ওইটাকে 8 দিয়ে পূরণ করুন। রাফলি 4 × 8 মানে 32% হয়, আমি 8 দিয়ে পূরণ করুন। তোমরা 8-এর যেটা হলো 1200 × 8, তার মানে কত হবে? তার মানে 9600 কোটি টাকার মতো আমাকে দিতে হবে, 9600 crores আমাকে দিতে হবে। সেটা কি রাজ্যের সেই রেভিনিউ আছে যে যেই রেভিনিউ দিয়ে এটাকে 1 নম্বর প্রায়োরিটি? হ্যাঁ, প্রায়োরিটি হতে পারে, তারা দিয়ে পেতেই পারে, পুরো সরকার যদি পারে নিশ্চয়ই আরও বেশি করে দিয়ে দেবে। কিন্তু এটাও দেখতে হবে যে এই শ্রেণীটা কতজনকে রিপ্রেজেন্ট করছে, সোসাইটির কতজনকে রিপ্রেজেন্ট করছে। সেটা 100 জনের থেকেও মানে কমে একজন, এবং তাদেরকে যদি আমি ডিএটাকে টপ প্রায়োরিটি দেই, তবে তো সেটা হবে না। সেটা কিসে আমি প্রায়োরিটি দেব? প্রায়োরিটিটা আমি দেই বিভিন্ন গ্রামান্বয়ন, আমি গ্রামে উন্নয়ন করব। তো গ্রামের উন্নয়ন মানে অনেক বড় ফ্যাক্টর। গ্রামের উন্নয়নটা শুধু এই ব্যাপার না যে গ্রামের উন্নয়নে সেখানে অন্যান্য যে খরচগুলি হয়, রাস্তাঘাট, বিভিন্ন পঞ্চায়েতের উন্নয়নের কাজ যা যা করা হয়, অন্যরকম অনেক ভাতা দেওয়া হয়, সেই যে খরচাগুলি বাড়ারও তো একটা পেমেন্ট আমাকে করতে হয়। এটার জন্য আমাকে একটা বাজেট রাখতে হবে। গ্রামেরও লোক টাকা পয়সা পাচ্ছে, বিভিন্ন রকম জিনিস পাচ্ছে, তো সেই খাতে আমি কত রাখবো? তো ন্যাচারালি সেটাকে টপ প্রায়োরিটি পশ্চিমবঙ্গ সরকার টপ প্রায়োরিটিতে দিয়েছে। আমি একটু ডাটাটা আপনাদের বললে আরও বুঝতে পারবেন। যেমন ধরুন, এই যে বাজেট হয়েছে, বাজেটের সবচেয়ে বেশি যেটা মানে খরচ করা হয়েছে রেখেছে বাজেটে, সেটা হচ্ছে পঞ্চায়েত এবং গ্রামান্বয়ন। এখানে রাখা হয়েছে প্রায় 44,000 কোটি, আমি রাউন্ড ফিগারে বলছি বোঝানোর জন্য, 44,000 কোটি টাকার মতো। অর্থাৎ আমি যদি মানে 1 লক্ষ কোটি আমি যদি ধরে নেই যে আমার এই টাকার মধ্যে আমাকে পুরো রাজ্যটাকে ঠিক করে চালাতে হবে, তার মধ্যে কিন্তু আমি 44% আমি পঞ্চায়েত আর গ্রামাঞ্চলে রেখেছি। এটা দিয়ে তার মানে কি মেসেজ দেওয়া হয়? এটার মেসেজটা এটা হচ্ছে যে গ্রাম বাংলা তো আরও অনেক উন্নত হয়েছে বিগত 14 বছরে। মানে আমি আরও গ্রামের জন্য আমি আরও কাজ করব, আরও আমি উন্নয়ন করব গ্রামের জন্য, গ্রামটাকে আমি করে নেব। কারণটা কি? কারণ গ্রামেই তো আমার বেশিরভাগ লোক আছে, গ্রামেই তো বেশি লোক আছে। শহরের থেকে তো গ্রামের লোক যদি সব গ্রামগুলিকে কালেক্ট করেন, দেখবেন গ্রামের সংখ্যাটা অনেক বেশি থাকে। তো গ্রামটাকে আমাকে বেশি উন্নয়ন করা দরকার। শহর তো উন্নয়ন হচ্ছেই, কিন্তু গ্রামে আমার ফোকাসটা দেওয়া উচিত, যেই জন্য সরকার গ্রামের উপরে প্রথম প্রায়োরিটি রেখেছে। সেকেন্ড রেখেছে কোনটা? সেকেন্ড রেখেছে স্বাস্থ্যতে। দেখুন, বিগত কিছু দিনে, বিগত কয়েক বছরে স্বাস্থ্যে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, এখনো অনেক লেকুনা আছে। এই যে বিরোধীরা যে বলে যে এটা হয় না, এখানে হয় না, ডাক্তাররাও বলে, এটা মিথ্যা কথা বলে না। আরও উন্নয়ন করতে হবে আমাদের, আরও ডাক্তারদেরকে নিযুক্ত করতে হবে, আরও ভালোভাবে স্বাস্থ্যটাকে করতে হবে। কিন্তু আপনাকে কম্পেয়ার করতে হবে যে স্বাধীনতার 60 বছর কিরকম ছিল স্বাস্থ্যটা, এটাকে আপনাকে ভাবতে হবে যে স্বাস্থ্যটা কি ছিল পশ্চিমবঙ্গে। আপনি 1980 সনের স্বাস্থ্য কেমন ছিল, আর 30 বছর পরে 2010-এর পর থেকে স্বাস্থ্যতে কিভাবে উন্নতি হয়েছে, এটা যারা পুরনো লোকরা হসপিটালে গেছে আর এখন যারা হসপিটালে যায় তারা ভালো জানে। তারা ভালো জানে যে এখন স্বাস্থ্যতে যে কাজ হয়, স্বাস্থ্যতে যেভাবে
কেয়ার নেওয়া হয়, বিনা পয়সায় লোকদেরকে যে ট্রিটমেন্টগুলি দেওয়া হয়, যারা পায় তারা জানে এটা। আমি জানি, আমার পরিচিত একজন, তার ফ্যামিলিতে একজন টিবি হয়েছে, বেশি বয়স না ছেলেটা, 32-33 বছরের। কিছুতেই ডাক্তার ধরতে পারছে না, লাংসে জল জমে গেছে, নানা রকম টেস্ট হওয়ার পরে আলটিমেটলি হলো যে ওর টিবি হয়েছে। তো অটোমেটিক সরকারি হসপিটালে ও ভর্তি হয়েছে এবং ওখানে ওর বিনা পয়সায় সব ট্রিটমেন্ট হয়েছে, বিনা পয়সায়। এবং আপনারা ভাববেন যে আমি বোধহয় গল্প করছি আপনার সঙ্গে বা বানিয়ে কিছু বলছি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে তার কিছুদিন পরে হসপিটাল থেকে ফোন করে খবর নিয়েছে যে এখন কেমন আছে। তারপরে ফোনে কথা টথা হয়েছে, তারপরে একদিন বাড়িতে চলে এসছে হসপিটাল থেকে ডক্টর, বাড়িতে এসে দেখে গেছেন যে এখন সত্যিকারের কেমন উনি আছেন। এই সার্ভিসগুলিও কিন্তু এখন দেওয়া হচ্ছে, কিন্তু এগুলি আমরা সাধারণ লোকরা যাদের ফ্যামিলিতে হয়েছে তারা জানে, অন্যরা কেউ জানে না। আমি একজনের কথা জানি, তার 2টো নি রিপ্লেসমেন্ট হয়েছে। এক আমার পরিচিতই, আমার একজন ভদ্রমহিলার, উনার হয়েছিল। আপনারা বিশ্বাস করবেন না, প্রাইভেট হসপিটালে উনার অপারেশন হয়েছে, 5 লক্ষ টাকার উপরে তার বিল হয়েছিল, পুরো 5 লক্ষ টাকার ছাড় পেয়েছে, পুরো টাকাটা ছাড় পেয়েছে। বিনে পয়সায় তার 2টো হাঁটুর অপারেশন হয়েছে স্বাস্থ্যসাথীর কার্ডে। তো এরকম প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু আছে যারা উপকৃত হচ্ছে। এই উপকৃততা আগে হয়নি, এটা তো আপনাকে মানতে হবে। আজকে যদি হসপিটালগুলিতে যান, যে কোনো সরকারি হসপিটালেতে যান, আপনি দেখবেন যে কত লোক আসছে। কেন আসছে? কারণ তারা জানে যে এখানে আসলে আমার ট্রিটমেন্টটা হয়ে যাবে। কারণ প্রত্যেকের তো এত টাকা নেই যে প্রাইভেটে গিয়ে আমি হসপিটালে ডাক্তার দেখাতে পারবো, বা আমার ইন্স্যুরেন্স আছে 10 লক্ষ টাকার, নেই। সাধারণ মানুষ যারা হয়, কিছু হলে পরেই দৌড়ের আগে হসপিটালে চলে যায়। হসপিটালে অনেক বিনা পয়সায় ওষুধ পাওয়া যায়, তারা ওখানে থাকেন। হ্যাঁ, অনেকের ডেলিভারি হয়, নানা রকম কাজে তাদের যেতে হয়। এখন অনেক বড় বড় অপারেশন হচ্ছে, সব কিছু হচ্ছে। তো এই উন্নয়নগুলি কিন্তু হচ্ছে, কিন্তু আমরা সমালোচনা করি যে না, স্বাস্থ্যখাতে কিছু হচ্ছে না। বিরোধীরা বলে, ওরা বলবেই, ওদের বলার মধ্যে কোনো অন্যায় নেই। ওরা বলতে পারে, রোজ উঠতে বসতে বলতে পারে যে স্বাস্থ্যে কিছু হয়নি, স্বাস্থ্য সব এরকম। হ্যাঁ, সেই স্বাস্থ্যতে কিন্তু এইবার দেখুন প্রায় 21,000 কোটি টাকা সরকার বাজেটে রেখেছে, যে স্বাস্থ্য দপ্তরে আমাদের উন্নয়নটা করতে হবে, আরও উন্নয়ন করতে হবে। এখানে কিন্তু এই বাজেটের মধ্যে কিন্তু এইটাও আছে যে আমরা যে ডাক্তার নিযুক্ত করব কিছু, ভবিষ্যতে আমাদের আরও ডাক্তার নিতে হবে, স্পেশালাইজ নিতে হবে, সেগুলিও কিন্তু এই বাজেটের মধ্যেই ধরা থাকে। মনে করুন আমি এই হসপিটালটার কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করব, ওইটাও এই বাজেটের এই টাকার থেকেই খরচা হবে। আমাকে 50টা নার্স নিযুক্ত করতে হবে, বা 500 নার্স নিযুক্ত করতে হবে, আমাকে কিন্তু এই বাজেট থেকেই করতে হবে। সুতরাং এইভাবেই কিন্তু টপ প্রায়োরিটি এটা রেখেছে। তারপরে স্বরাষ্ট্র এবং পার্বত্য, আপনারা জানেন পার্বত্য অঞ্চলগুলি যেখানে আছে, ওটাও উন্নয়ন করার জন্য 18,000 কোটি টাকা রাখা হয়েছে। তারপরে নেক্সট যেটা রাখা হয়েছে পৌর এবং নগরোন্নয়ন, কত? 13,000 কোটি টাকা রাফলি। তার মানে পৌর এবং নগর কোনটা আসলো? মেইনলি শহরগুলি, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারগুলি, ওখানকার যেসব পৌরসভার কাজকর্ম বা এইসবের কাজকর্ম, এই খাতে এই টাকাগুলি হবে। এগুলি কিন্তু সব উন্নয়ন, এখানে কিন্তু সব স্যালারির টাকা ঢোকানো নেই, এখানে কিন্তু উন্নয়ন হবে সেই কাজগুলি, সেই জন্য এই বাজেটে রেখেছে। তারপরেই কিন্তু রেখেছে কৃষিতে 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা এডিশনাল এই বাজেটে ধরা হয়েছে, 10,000 কোটি টাকা। এছাড়া তো অন্যান্য আরও মেনলি শিক্ষা আছে, অন্যান্য জিনিস আছে। তারপরে এগুলি আপনারা জানতেও পেরেছেন ইতিমধ্যে যে ঘাটালের যেই কাজটা করা হবে, ওখানে ঘাটাল প্ল্যানিংয়ের যে টাকাটা 500 কোটি টাকা রেখেছে, প্রায় 1500 কোটি টাকা খরচা হবে কেন্দ্রের কাছে। আজকে এত বছর ধরে বলা হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু ওরা করছে না, ফাইল ওখানেই পড়ে আছে আজকে বছরের পর বছর। সে কংগ্রেস আমল থেকে, কংগ্রেস যখন পাওয়ারে ছিল তখন থেকে এই ঘাটালের প্রবলেম চলছিল। কিন্তু রাজ্য সরকার এখন ডিসিশন নিয়েছে যে না, আমরাই করব, আমাদের রেভিনিউ থেকেই আমরা করব।
এখন 500 কোটি টাকা এই বাজেটে রাখা হয়েছে, পরপর 2 বছরে আরও 500 বা 500 রেখে এটা হয়তো 2-3 বছরের মধ্যে কমপ্লিট হবে। সিমিলারলি গঙ্গাসাগরের জন্য প্রায় 200 কোটির মতো রাখা হয়েছে, গঙ্গাসাগরে ব্রিজ হবে, কারণ লোকেরা ডাইরেক্ট যে ব্রিজটা যদি হয়ে যায় অনেক লোক ওই অঞ্চলে উপকৃত হবে। তো এইসব বিভিন্ন উন্নয়নের এই বাজেট করা হয়েছে। এবং যেটা সারপ্রাইজিংলি অনেকে বলছিল এবং নিউজ চ্যানেলগুলিও দেখাচ্ছিল, তার মানে কি এবার লক্ষ্মীর ভাণ্ডার বাড়ছে, বাড়লে কত বাড়ছে। এবং সারপ্রাইজিংলি দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে কিন্তু সাইলেন্ট সরকার। আজকে যদি এখানে ধরুন 500 টাকা বাড়িয়ে দিত, কালকের থেকে চ্যানেলে সব বিরোধীরা বলা আরম্ভ করতো যে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিয়েছে, এইভাবে এরা ভোট কিনবে। এটা ভোট কেনার ব্যাপার নয়, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভোটের ব্যাপার নয়। এটা একটা ভুল ধারণা মানুষের মনের মধ্যে, এটা একটা ভুল ধারণা যে লক্ষ্মীর ভাণ্ডার ভোট দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। তবে তো 2000 যখন পাওয়ারে এসেছিল তখনই লক্ষ্মীর ভাণ্ডার ডিক্লেয়ার করে দিতে পারতো যে না আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। সেটা নয়, সেটা হচ্ছে একটা উন্নয়ন করা, একটা মহিলা। এটা তো আজকে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে লোকরা জানে এবং ভারতবর্ষেরও লোকরা জানে যে নারীকে যদি সবচেয়ে বেশি অগ্রগতি করতে পেরেছে সামগ্রিকভাবে সেটা পশ্চিমবঙ্গে। নারীদের যে উন্নয়ন, নারীদের যে মর্যাদা, এই যে স্বাস্থ্যসাথী কার্ডটা কার নামে থাকে? ওটা তো বাবার নামে করেনি, ওইটা থাকবে বাড়ির যে বউ থাকবে তার নামে স্বাস্থ্যসাথী কার্ডটা থাকবে, আমার নামে থাকবে। আমারও আছে স্বাস্থ্যসাথী কার্ড, আমার স্বাস্থ্যসাথী কার্ডে আমার মিসেসের নাম আছে। তো বাড়ির যে কর্ত্রী থাকবে তার নামে করা হয়েছে। তারপরে যত রকম মেয়েদের নানা রকম উন্নয়ন করা, এই যে এসএমই যে কাজগুলি হয় গ্রামে গঞ্জে, যেগুলি এমএসএমই যেগুলি কাজকর্ম হয়, আপনারা ওখানে বাজেটে প্রচুর টাকা রাখা হয়, আজকে কত বছর ধরে রেখেছে। এবং আমরা এখন পশ্চিমবঙ্গ এখন ভারতের মধ্যে সেরা। আপনারা গ্রামে গ্রামে যান, গিয়ে দেখুন মহিলারা কিভাবে কাজ করছে, কোঅপারেটিভ বানিয়ে কাজ করছে, ওরা নানা রকম প্রোডাকশন তৈরি করছে। এবং এগুলি কোথায় বিক্রি হচ্ছে? এগুলি বিভিন্ন যে মেলাগুলি হয় সেই মেলাগুলিতে বিক্রি হচ্ছে। আমি এইবার এই একটা সল্টলেকেই একটা মেলা ছিল এর মধ্যে, তো ওই মেলাতে আমি গেছিলাম। আমি দেখলাম যে রায়গঞ্জ থেকে বেগুন নিয়ে এসছে মেলার মধ্যে। বেগুন, ওখানকার বেগুন খুব বিখ্যাত হয়, কোনো বিচি টিচি থাকে না, খুব ভালো থাকে। ওই বেগুন আমি কিনে নিয়ে এসেছিলাম মেলার থেকে। অন্য জিনিসও কিনেছি, কিছু খেজুর গুড় কিনেছিলাম। তো এগুলি কিন্তু সাধারণ বাড়ির মানে লোকরা এগুলি উৎপাদন করছে, এগুলি নিয়ে এসে এই মেলাতে বিক্রি হচ্ছে এই জিনিসগুলি। আগে কিন্তু এই জিনিসগুলি চোখে পড়তো না। আপনি যে কোনো মেলায় যান দেখবেন হাতের কাজ, নানা রকম মালা বা এই চুড়ি, যত রকম জিনিস হয়, ব্যাগ, হ্যাঁ পাটের ব্যাগ, নানা রকম জিনিস, এই জিনিসগুলি বিক্রি হচ্ছে। যে কোনো মেলা, পশ্চিমবঙ্গে যেই জায়গায় মেলাগুলি হচ্ছে সেখানে কিন্তু এই সব সেলফ হেল্প গ্রুপের লোকরা গিয়ে ওখানে কাজ করছে এবং তাদের আয় বাড়াচ্ছে। তো সুতরাং বাজেট যেটা হয়েছে, যতটুকু রাজ্য সরকার পশ্চিমবঙ্গে যেটা সম্ভব করেছে, এবং একটা জিনিস ভালো যে পশ্চিমবঙ্গের নিজের যে রেভিনিউ জেনারেশন যেটা হয়, মানে জিএসটিটাকে যদি আমি ধরেও নেই, প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো মানে আয় এখন করছে। এবং নেচারালি পরের বছর এটা আরও বাড়বে, কারণ আরও অনেক নতুন নতুন প্রজেক্ট বা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টে আসবে আগামী দিনে। এবং বিশেষ করে কয়লার যেটা উত্তোলন শুরু হয়ে গেছে অলরেডি, ওইটা যখন মানে ভালোভাবে প্রোডাকশন শুরু হবে তখন আমাদের স্টেটেরও অনেক রেভিনিউ অনেক বেড়ে যাবে, আস্তে আস্তে অনেক রেভিনিউ বেড়ে যাবে। এবং বিভিন্ন শিল্পের যে কথাটা বলে, এই শিল্প নিয়েও একটা কথা হয় সবসময় বলে, বিরোধীরাও বলে এবং অনেক লোককেও বলতে শুনি, পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসে না। এখন কথা হচ্ছে ভারতবর্ষের কোন জায়গায় শিল্প আসে? শিল্প যেটা বড় লার্জ ইন্ডাস্ট্রি, ভারতবর্ষে এখন কোনো বড় শিল্প হয় না। এটা আপনাকে মানতে হবে। এখন শিল্প ওইভাবে হয় না যেমন আগে। টাটার একটা বড় হলো ইন্ডাস্ট্রি, সেখানে মনে করেন 2000 লোক কাজ করছে, কিন্তু তাতে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন বেশি হয় না। এটা একটা মানে আমাদের ভুল ধারণা আছে যে শিল্প নেই একটা কথা বলা হয়। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গে আপনি যদি যান, একটা ছোট্ট যদি বলে
বিরোধী নেতাই বলেছিল বাজেট হওয়ার পরে যে এটা বেকারদের কিছু বলা নেই, বেকারদের কিছু বলা নেই, বেকারদের কিছু বলা নেই। এখন কথা হচ্ছে কি এই যে কথাটা বলে না, বেকার বেকার বেকার, যে কথাটা বলে, বাস্তবটা কি জানেন? বাস্তব হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু সকলেই কোনো না কোনো কাজ করছে। আপনি পাড়ায় পাড়ায় আপনি জাস্ট ঘুরুন এবং ঘুরে এক একটা ডাটা খালি কালেক্ট করুন। কারণ আমি বেসিক্যালি আমি স্ট্যাটিস্টিক্সেরই স্টুডেন্ট ছিলাম, যেই জন্য কথায় কথায় আমার ডাটা কথাটা খুব বেশি আসে। আপনারা যদি একটা সার্ভেও করে নিন, আপনারা দেখতে পারবেন যে কেউ না কেউ কিছু না কিছু কাজ করছেই। এখন কিন্তু এটা এরকম পাবেন না। হ্যাঁ, এটা হতে পারে যে সরকারি চাকরি হয়তো সেইভাবে হচ্ছে না জেনারেশন। আর আগে কি হতো আমাদের সময়, যেমন আমি ব্যাংকে ঢুকেছিলাম পিও হয়ে, ব্যাংকের তখন চাকরি পাওয়া যেত, পরীক্ষাও হতো, তখন রেশিওটা কম ছিল, কম্পিটিশন কম ছিল। এখন কি হয়, মনে করুন 100টা ভ্যাকেন্সি কোথাও হচ্ছে, সেখানে 10 লক্ষ পরীক্ষা দেবে, তার মানে রেশিওটা কি হবে? প্রায় 10,000-এর মধ্যে একজন সাকসেস রেট হবে। রেশিওটা কমে গেছে, ভ্যাকেন্সি কমে গেছে। এখন আপনি পেপার খুলে দেখুন তো সেন্ট্রাল গভর্নমেন্টের কয়টা আপনি জবের অ্যাডভার্টাইজমেন্ট পান, আপনি দেখুন। আগে আমাদের সময় 70s-এ ওইসব সময় এই LIC-তে চাকরি হতো, পোস্ট অফিসে চাকরি হতো, ব্যাংকে চাকরি হতো, বিভিন্ন রেলের বড় চাকরি হতো, এইগুলি অনেক ডিপার্টমেন্ট ছিল, ওখানে চাকরি হতো, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি হতো, পরীক্ষা হতো, পরীক্ষা হয়ে চাকরি হতো। কিন্তু এখন তো এখানে কোথাও আপনি রিক্রুটমেন্ট এখানে পাবেন না। যেমন পশ্চিমবঙ্গে সরকারি চাকরি এখানে কোথায় হবে? সরকারি চাকরি আপনার স্কুলের টিচার হতে পারে, কলেজের প্রফেসর হতে পারে, এছাড়া সরকারি চাকরি কোথায় হবে? ডাক্তারদের হবে। আর বিভিন্ন ডিপার্টমেন্টে এখন সেইভাবে সরকারি চাকরি এখন কোনো স্টেটে ডিক্লেয়ারেশন হয় না, খুব কম, রেয়ার টু দ্য রেয়ারেস্ট। কারণ আগামী দিনে জবের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আগামী দিনে জব হবে গিয়ে আপনার স্পেসিফিক কোয়ালিফাইড যারা আছেন তাদেরই জব মার্কেট থাকবে, জব মার্কেট সাধারণ মানুষের থাকবে না। তবে পশ্চিমবঙ্গের একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগে, যেটা আজ থেকে 10-15 বছর আগে দেখা যায়নি। এখন কিন্তু লোকেরা, ইয়ং ছেলে মেয়েরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ করছে। কোনো লজ্জা নেই তাদের, কোনো কাজের কোনো লজ্জা নেই, তারা কাজ করছে। আমি জানি একটা গ্র্যাজুয়েট মেয়ে একটা প্রাইভেট ফার্মে একটা কোম্পানিতে কাজ করে, IT রিলেটেড কাজ করে, সে 17,000 টাকা বেতন পাচ্ছে, সাধারণ বিএ ইন হিস্ট্রি, কিন্তু কাজ করছে, কাজ পাচ্ছে। আপনি বাড়িতে পাড়ায় গিয়ে দেখুন, লোকে কিন্তু কাজ করছে। হ্যাঁ, সরকারি চাকরি হয়তো করছে না, কিন্তু সে কাজ করছে, সে আয় একটা করছে, সেটা 10,000 হোক, 12,000 হোক, 15,000 হোক, সে কাজ করছে আজকে। আগে বাঙালি ছেলেদেরকে দেখা যেত না যে পাড়ায় আমি দোকান খুললাম, কোনো একটা কিছু ব্যবসা করছি, লোকেরা হাসাহাসি করে, চপের দোকান, এইসব দোকান, ঘুগনির দোকান, এগুলি বলে। যারা করে তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন তাদের রোজ আয় কত হয়, আপনি খালি জিজ্ঞাসা করবেন, দেখবেন যে তাদের অ্যাভারেজ আয় 25, 30, 35,000 টাকা, যেটা একটা যে কোনো সাধারণ ভালো চাকরির মতো আজকে আসছে। আগে বাঙালিরা আসতো না, এটা আমার দেখে খুব ভালো লাগে। এখন বাঙালিরা কিন্তু বিভিন্ন কাজ করছে, তারা নেমেছে অর্থ উপার্জনে। যেই জন্য আপনি দেখবেন পাড়ায় পাড়ায় রকে আপনি খুব আড্ডা মারা পাবেন না। আমাদের সময় দেখা যেত রকে বসে বসে আড্ডা মারে, প্রচুর ছেলেরা বসে আছে আড্ডা। এখন এই কালচারটাই নেই, রকে আপনি পাবেন না বসে আড্ডা মারছে। কেউ না কেউ কাজ করছে, কিছু কাজ করছে, সে বিভিন্ন কাজ করছে। সুতরাং আশা করি যেই বাজেট বেরিয়েছে সেই বাজেট অনুযায়ী এই আগামী 1 বছর ভালো কাজ হয়ে রাজ্যের উন্নতি হোক, এটাই আমি চাইব, এটাই আমি বলতে চাই। নমস্কার।